অসাধারণ রেসপন্স পেয়েছি। যে হলে আমার মুভিটা ডিস্ট্রিবিউটাররা বলেছিল যে আপনার মুভি এই হলে নেবেই না, সেই হলে থার্ড উইকে রিকল করা হয়েছে। সেকেন্ড উইক তো চলেছেই, থার্ড উইকে রিকল করা হয়েছে। সো বিজিবির মতো হলে থার্ড উইকে চলতেছে, চন্দ্রিমাতে চলতেছে, ময়মনসিংহ, সিলেট, আজকে 10টি হল পেয়েছে থার্ড উইকে আমার মুভিটা। সো এটা আসলে দর্শকের কাছে আমি পৌঁছাতে চেয়েছিলাম আমার প্রত্যাশার জায়গা থেকে। আমি দর্শকের কাছে সত্যি কৃতজ্ঞ। আমি তাদের জন্য কষ্ট করেছি, তারাই থাপ্পড়টা মেরে দিয়েছে, আমাকে কিছু বলতে হয়। আচ্ছা, একটু জানবো যে এই খিলাড়ি সিনেমাটা আসলে কি ধরনের সিনেমা, কাদের জন্য উপযুক্ত এই সিনেমাটা? এটা আসলে রোমান্টিক একটা মুভি, রোমান্টিক অ্যান্ড অ্যাকশনের মিশ্রণে। আসলে যারা উঠতি বয়স্ক প্রেমিক প্রেমিকা, যারা মুভি দেখে অ্যাকচুয়ালি, তাদের জন্যই, তাদের বেস করেই আমি মুভিটা বানিয়েছি। লাভ স্টোরি তো আসলে যারা নতুন নতুন প্রেমে পড়ছে, নতুন প্রেমের বয়স, এরাই মোটামুটি একটু বেশি দেখে। তবে সবাইকে দেখার মতো, সবাই দেখার মতো মুভিটা। আচ্ছা, এছাড়াও তোমার নিজের ইচ্ছে কি, আসলে কি ধরনের সিনেমা মূলত তুমি করতে চাও? আসলে আমার ফিগার, আমার হাইট অনুযায়ী আমাকে অ্যাকশনে বেশি মানাবে। সো আমি নেক্সট ফিল্ম করছি, নেক্সট ফিল্মের ঘোষণা আসবে আমার, ওখানে আমাকে অ্যাকশন রূপে দেখা যাবে। মানে গল্পের ধরনটা কেমন হবে? অ্যাকশন তো একটা জনরা মূলত হচ্ছে, গল্পটা কেমন হবে? গল্পটা তো হইতে পারে সেটা একটা সাধারণ কোনো গল্প। আসলে তো কোনো গল্প আসলে প্রথমে রিভিল করা যায় না। তো এটা আমার বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপট অনুযায়ী যে গল্প আমাকে দর্শক দেখবে, দর্শক লুফে নিবে, এই টাইপের গল্পই হবে। আমি আমি এখন চাইলে হলিউডের মুভি তো বানাতে পারবো না, আমাকে বাংলাদেশের দর্শকদের মেধা কি, মাথা কি, এটা বিবেচনা করে আমাকে বানাতে হবে। একটু শুনবো, প্রেম কয়টা করছো? একটিও করছি না, আমি প্রেমিক চাচ্ছি। আমি বলছি যে প্লিজ কেউ আমাকে একটু আই লাভ ইউ বলো। এই সিঙ্গেল লাইফ আমার আর ভালো লাগে না, আমি একটা প্রেম করতে চাই। মানে এটা কি আদৌ বিশ্বাস করার মতো? সত্যি বলছি, যাকেই বলি সেই বিলিভ করে না, বাট কেন করে না আই ডোন্ট নো। আমার একটা প্রেমিক চাই যাকে আমি আই লাভ ইউ বলতে পারবো, যে আমাকে মন থেকে আই লাভ ইউ বলবে, এবং সত্যি আমি চাই। কি ধরনের প্রেমিক চাও একটু শুনি। খুব কেয়ারিং হবে, আমাকে ভালোবাসবে, আমাকে বিশ্বাস করবে, আমাকে স্যাক্রিফাইসের জায়গা তো থাকবেই, বাস কেয়ারিংটা একটু বেশি থাকতে হবে। টাকা পয়সার বিষয়? টাকা তো, এটা তো আসলে ফ্যাক্ট না, এটা তো মানে একটা বিষয় কি যে আমি নিজে একজন প্রযোজক, সো আমি নিজে একটা সুন্দর লাইফ লিড করি। তো অবশ্যই আমার যে বয়ফ্রেন্ড হবে সে তো নিশ্চয়ই ফকির হবে না, অবশ্যই তার একটা ক্লাস থাকবে, সে একটা লেভেল মেনটেন করতে পারবে, বাস এতটুকুই না। আচ্ছা, একটু জানবো যে বাংলাদেশে বর্তমান যে সিনেমাগুলো হচ্ছে, হ্যাঁ, সেগুলো দেখা হয় কিনা, দেখলে এগুলো কোনটা কেমন লেগেছে একটু রিভিউটা তোমার থেকে শুনি। না, দেখা তো হয়ই, দেখা হবে না কেন, যেহেতু আমি নিজেও বাংলাদেশের একজন আর্টিস্ট, বাংলাদেশের হিরোইন, সো বাংলাদেশের ফিল্ম তো দেখাই হয়। এই যে তাণ্ডব করলো, বরবাদ করলো, সাকিবের এই মুভিগুলো দেখা হয়েছে। আর কোন নায়কের সিনেমা দেখেছে? প্রিয়তমাটা দেখেছি, আর তো অভাবে হিরোদের তো তেমন আসছে না ফিল্ম। আর ওই যে আদর আজাদের একটা এসেছিল লিপস্টিক, ওটাও দেখেছি। সো যে যে ফিল্মগুলো আসতেছে সবই দেখা হয়, মোটামুটি দেখি। এছাড়াও তো সিয়াম, আফরান নিশো, তারপর শরীফুল রাজ, এদের সিনেমা আসছে, এদের কোনো সিনেমা দেখা হয়েছে? ওদের সিনেমা কই আসছে, কখন আসছে? এটা তো আগের বছর এসেছিল, এই বছরে তো কোনো ফিল্ম আসে না। এবছরে কোনটা আসছে? আফরান নিশোর দাগি ছিল, সিয়ামের জঙ্গলি ছিল। হ্যাঁ, দাগিটা দেখেছি, জঙ্গলিটাও দেখেছি। কেমন ছিল? ওটা তো হিসাবে ওটা 25-এ রিলিজ আছে, ওটা কি 25-এ? হ্যাঁ হ্যাঁ, ওটাও দেখেছি। দাগিটাও দেখা হয়েছে, জঙ্গলিটাও দেখা হয়েছে। জঙ্গলিটার গল্প অনেক সুন্দর ছিল, স্ট্রং একটা গল্প ছিল। আর দাগিটাও দেখেছি, দাগিটাও ভালো লেগেছে। একটু শুনবো যে এই যে বর্তমান সময়ের যে নায়কগুলো আছে, সাকিব খান ছাড়া কোন কোন নায়ককে তুমি কোন ক্যাটাগরিতে ফেলবে? সাকিব খান ছাড়া আর যারা আছে তারা সবই একই ক্যাটাগরিতে। যেমন একই ক্যাটাগরি মানে সাকিব খান তো এখন এতে আছে, এরা সব বি ক্যাটাগরি, সবই সেম ক্যাটাগরি, কাউকে আপনি আগে পরে করতে পারবেন। তুমি নিজেও একজন আর্টিস্ট, সেক্ষেত্রে তোমার নিজের কথা কি বলবে? তুমি নিজেকে কোন ক্যাটাগরি? এখনও আমি কোনো ক্যাটাগরিতেই যাইনি, আমি এখন স্টার্ট করেছি। আমার আগে স্টার্ট হোক, আমার 2 বছর, 5 বছর, 10 বছর আমি এটাকে আগে রানিং করি, তারপর আমি একটা ক্যাটাগরিতে যাব। এই যে যারা হচ্ছে অভিনেতা অভিনেত্রী, তারা দর্শক বাইরে থেকে দেখে, তারা মনে করে যে হয়তোবা এরা প্রচুর লাখ লাখ টাকা নিজের পেছনে খরচ করে। তো নিজের আউটফিট যদি ব্রেকডাউন করতে হয়
সেক্ষেত্রে কি বলবে, কেমন কি ধরনের কস্টিং যায় নিজের পেছনে? কস্টিং তো যাবেই, একটা মেয়ে মানুষ মানেই সাজু গুজু, মেকআপ এবং পার্লার, তার এভরি মান্থ পার্লারেই সে 1 লাখ টাকা খরচা করবে, থাকুক আর না থাকুক। জামাইয়ের পুরা টাকা বেতনে না। সেদিন একটি নিউজ দেখছিলাম যে তার মুখে 2-1টা ব্রণ উঠেছে, জামাইয়ের পুরা মাসের টাকা সে পার্লারে খরচা করেছে। সো মেয়েদের এই পার্লারের বিষয়ে কোনো কমেন্ট হবে না। এটা জন্ম লগ্ন থেকে, সৃষ্টির শুরু থেকেই ছিল, শেষ পর্যন্ত থাকবে। তাহলে তোমার জামাইকে তো মিনিমাম কোটিপতি হতে হবে। না, আসলে বিষয়টা না, আমি তো নিজেই একজন, আমি নিজেও তো একটা লাইফ লিড করি, আমি নিজে একজন প্রযোজক, আমার নিজেরও আর্নিং আছে। সো আমার জামাই আছে মানেই যে সবই জামাই দেবে, বিষয়টা তো সেটা না। অবশ্যই আমার হাজব্যান্ড যদি হয়, তার একটা সুন্দর লাইফ থাকবে, সে একটা লেভেল মেনটেন করবে, তার মানে এই না যে সে আমার সব কিছুই সে দেখবে বা আমি তাকে কিছুই দিব না, আমি শুধু তার থেকে নিবই, বিষয়টা এটা না। যারা আয়ের উৎস কি আসলে, কিভাবে সে সিনেমা প্রযোজনা করছে? সিনেমার প্রযোজনা আমি অনেকবার বলেছি, আমার কিন্তু এটা পুরো ফ্যামিলি টাকা, এটা আমার মায়ের টাকা। আমাদের খুলনা শহরে আমাদের বাড়ি আছে, প্রায় 5টা বাড়ি আমাদের, এগুলো সবই ভাড়া দেয়া। এই ভাড়ার টাকাগুলোই আসলে জমা হয়েছিল। সো আমার মা চলে যাওয়ার পর আমার মা মারা গেছেন, তো আমাদের এই টাকাগুলো সবই ভাগাভাগি করে নিয়েছি আমরা বোনেরা। তো আমার যে অংশটা পেয়েছি আমি সবই মিডিয়াতে ইনভেস্ট করে ফেলেছি, এই মুভিতে ইনভেস্ট করেছি। তো আর আমি নিজে তো প্রায় অনেক বছর ধরে মিডিয়াতে কাজ করছি, নিজেরও কিছু টাকা তো ছিলই। তো ওভারঅলে এগুলাই আমি আসলে মিডিয়াতে ইনভেস্ট করেছি। সেটাই আমি বারবার বলছিলাম যে এটা কিন্তু আমার খুব সৎ পথের টাকা। সো এই টাকাটা যখন আমি মিডিয়াতে ইনভেস্ট করেছি, তো অবশ্যই আমি এটা দর্শকের কাছে পৌঁছাতে যদি না পারি, এই জায়গাটা কিন্তু আমার ব্যথিত একটা জায়গা, কষ্ট আমার থেকেই যাবে। ইভেন আমি টাকা রিটার্নেরও আশা করছি না, আমি শুধু চাচ্ছি আমার মুভিটা দর্শকের পর্যন্ত পৌঁছাক, যার কারণে আমার এত যুদ্ধ। আচ্ছা, একটু জানবো যে এই যে তুমি মিডিয়াতে ইনভেস্ট করছো, মিডিয়াতে আসলে যারা ইনভেস্ট করতে চায় তাদের কি করা উচিত? তাদের তো কিছু করা উচিত না। তারা ইনভেস্ট করতেছে, তারা আর্টিস্ট তৈরি করতে চাচ্ছে, তারা মুভি দিচ্ছে, উচিত তো আশেপাশে যারা আছে তাদেরকে হেল্প করা। একটি ফিল্ম করছে, 1 কোটি টাকার নিচে কোনো ফিল্ম হয়? একটি ফিল্ম করছে, তাকে সবাই হেল্প করবে, সে নেক্সট একটা ফিল্ম যেন সুন্দরভাবে বানাতে পারে, সে যেন আর্টিস্ট তৈরি করতে পারে। এখানে হেল্পের বিনিময়ে উল্টা তাকে আরও আটকে দেওয়া হচ্ছে, আর্টিস্ট তৈরি করতে দেওয়া হচ্ছে না, ফিল্ম হল পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। মধ্যস্থকারীরা এত কাহিনী করতেছে, 20 বছর 30 বছরের পুরনো ফিল্ম চালাচ্ছে, অথচ নতুন ফিল্ম চালাচ্ছে না, নতুন আর্টিস্টকে আসতে দিচ্ছে না। হেল্প তো তাদের করা উচিত, তাই না? আচ্ছা, আরেকটা বিষয়, যেহেতু তুমি মেয়ে মানুষ, আমরা জেনে থাকি যে মেয়ে মানুষরা যারা মিডিয়াতে কাজ করে তারা নাকি কাস্টিং কাউচের শিকার হয়, অর্থাৎ তাদের কাজের বিনিময়ে অনৈতিক কোনো প্রস্তাব দেওয়া হয়, এমন কোনো কিছু কখনো পেয়েছো কিনা? ফিল্মে কখনো কোনো রেপ হয়েছে শুনছো তোমরা? বরঞ্চ বাসের মধ্যে রেপ হয়েছে শুনছো, 4 বছরের শিশু ধান খেতে রেপ হয়েছে শুনছো। ফিল্মে কোনো হিরোইনকে কোনো প্রযোজক, কোনো ডিরেক্টর বা কেউ রেপ করতে পারছে? তাহলে ফিল্মে খারাপ হয় এটা বলছে কারা? এটা বলে কারা? তুমি একটা নায়িকা, তোমাকে যদি দেখে ভালোই না লাগে, তোমাকে দেখে যদি আমার কামনা বাসনাই না হয়, তাহলে একটা দর্শক 200 টাকা দিয়ে একটা টিকিট কেটে তোমাকে কেন দেখতে যাবে? সে তো তার বউ নিয়ে ঘুমাবে, সে তো নায়িকা দেখতে যাবে না। সো নায়িকাকে, প্রতিটা ফ্যান ফলোয়িং যারা আছে এরা কিন্তু সবাই ভক্ত, নায়ক হোক নায়িকা হোক, এদের ভক্ত। এদের পাওয়ার বাসনা কামনা, হয়তো একদিন একটু কথা বলবে, একটু কফি খাবে, বা তাকে একদিনের জন্য পেতে চাইবে, বা তাকে সারা জীবনের জন্য পেতে চাইবে। এই আশা যদি নাই থাকে তাহলে সে নায়িকা কেন? সো এখানে আপনাকে কেউ অফার করতেই পারে, আপনি কি করবেন সেটা ডিপেন্ড করবে আপনার উপর। কোনো প্রযোজক বা নির্মাতা এমন কোনো অফার দিয়েছিল কি না যার আগে? অফারের বিষয় এরকম কোথাও, আপনি একটা নায়িকা, আপনাকে দেখেই কেউ অফার দিবে না চলো তোমার সাথে শুতে যাই, বিষয়টা এরকম না। বিষয়টা যদি আপনি কাজ করেন, সেটা হয়তো একটা সময় গিয়ে আপনার একটা সম্পর্কে পরিণত হতেই পারে। তবে আমি তো যতটুকু কাজ করেছি, আমি আমার নিজের যোগ্যতায় কাজ করেছি, আমি আমার নিজের টাকা দিয়ে কাজ করেছি। সো এসব ফালতু বিষয় আমাকে কখনো সাফার করতে হয় না। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে বলবো, দর্শক, আমি আপনাদের জন্য এত কষ্ট করে এত ছোট বয়সে এই পরিস্থিতিতে, দেশের এই পরিস্থিতি যেখানে 5ই আগস্টের পরে ঘর থেকে বের হওয়াটা অনেকটা ডিফিকাল্ট হয়ে গেছে, সেখানে হলে দর্শক যাওয়া তো ইম্পসিবল। তারপরে আমি এমন একটি সময়ে আমি মুভি রিলিজ করেছি, আমি একটা মেয়ে মানুষ হয়ে
এতটা সাহস নিয়ে আপনাদের পাশে এগিয়ে এসেছি, আপনারা আমার সাথে থাকেন। খিলাড়ি তৃতীয় সপ্তাহে মুভি অনেক ভালো যাচ্ছে, হল মালিকেরা স্যাটিসফাইড, দর্শক যে যে দেখছে সবাই স্যাটিসফাইড। আপনারা সবাই আমার পাশে থাকুন। আমি নতুন আর্টিস্ট তৈরি করতে চাই, আমি নতুনদের নিয়ে কাজ করতে চাই। আপনারা হলে গিয়ে মুভি দেখুন, আপনারা আমার সাথে থাকুন। সবাইকে আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ। ভালো ছিল।